দেখতেই হবে, আর পিছনে দেখি কি লাভ, সামনে দেখি। আমরা আজকে রংপুর রেঞ্জের এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অফিসারদের সাথে এই নির্বাচন পূর্ব এই বিশেষ সভাটা করলাম। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যারা নির্বাচন কেন্দ্রে মোতায়েন হবেন, কাজ করবেন, তাদের কাছ থেকে মতামত নেওয়া, ফিডব্যাক নেওয়া, তারা কতটুক সুষ্ঠুভাবে এবং বলিষ্ঠতার সাথে কাজ করতে পারবেন সেটা অ্যাসেস করা। আমার আপনাদেরকে আনন্দের সাথে জানাই যে রংপুর বিভাগের যারা পুলিশ সদস্য আছেন, অফিসার এবং ফোর্স, সবাই প্রতিজ্ঞাবদ্ধ যেন একটা অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করার যে উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছে তাতে সর্বতোভাবে সহায়তা করা এবং সকল নিরাপত্তার ব্যবস্থাদি নিশ্চিত করা, এই ব্যাপারে এই রেঞ্জের এবং মেট্রোপলিটন পুলিশের সকলেই দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং এখানে আসার জন্য ধন্যবাদ জানাই। ইসলাম ভাই বলেন। জি, কোন সবাই উদ্বেগ, যারা মনোনীত প্রার্থী রয়েছেন আমরা দেখেছি সবাই উদ্বেগ প্রকাশ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সামনে তো নির্বাচন, কি বলবেন এই পরিস্থিতিতে? কি নির্বাচন সম্ভব কিনা? আপনারা কত? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, নির্বাচনের উপযোগী রাখা, এটা আমাদের দায়িত্ব। এবং এখানে শুধু পুলিশ, বাংলাদেশ পুলিশ একা না, এখানে পুলিশের সাথে নির্বাচনের দিন তো বিপুল পরিমাণ 6 লক্ষের মতো আনসার সদস্য থাকবেন। আর এখন নির্বাচন পূর্ব অবস্থায় আপনারা জানেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রতিরক্ষা বাহিনী আমাদের সাথে আছেন, বর্ডার গার্ড আছেন, ইভেন কোস্ট গার্ড এবং নেভি উপকূলীয় অঞ্চলে তারাও এখন আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছেন। এখন আপনারা জানেন যে বিগত 15 বছরের যে পুলিশ যেভাবে দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল, নানান ধরনের বিচ্যুতি ছিল আমাদের মধ্যে এবং আমরা অনেক গণবিরোধী কাজ করেছি। তো সেইখান থেকে বেরিয়ে এসে তারপরে জুলাই আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে, বিপুল পরিমাণ আপনার আন্দোলনকারী তারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, এইসব ঘটনার ফলে এবং পুলিশের যারা লোভী এবং দল কানা কিছু নেতৃবৃন্দ এবং সদস্যের কারণে আমাদের উপরে যে দায়ভাগ এসছে, এগুলোকে থেকে বেরিয়ে এসে বাংলাদেশ পুলিশকে আবার স্বমহিমায় দাঁড় করানো, তাদের মনোবল বৃদ্ধি করে তাদেরকে আবার তাদের কাজে ফিরিয়ে আনা, এই গত 1 বছরে আমরা এটা চেষ্টা করেছি। আমরা বলবো না আমরা শতভাগ সফল হয়েছি, তবে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। এর মধ্যে কিছু বিচ্যুতি তো আছেই। আপনি দেখবেন যে অপরাধ নিয়ন্ত্রণ এটা শতভাগ তো কোনো জায়গায় করে ফেলা যায় না। আমাদের দেশের আপনি যদি গত 10, 15, 20 বছরের অপরাধ পরিসংখ্যান নেন, প্রতি বছরেই 3500 থেকে 4000 হত্যা সংঘটিত হয়ে থাকে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে একজন লোকে যেন মারা না যায়, সেইটা আমাদের লক্ষ্য। মানে এই স্ট্রাইভিং টুয়ার্ডস পারফেকশন যেটা, এটা তো বজায় রাখতেই হবে, কিন্তু আমরা তো সবসময় সেটা পারি না। আমাদের এর মধ্যেও আমাদের অনেক ধরনের ফেলিয়ার থাকে, দুর্বলতা থাকে, এর মধ্যে এরকম ঘটনা ঘটে যায়। আপনারা জানেন এই যে শরীফ ওসমান হাদি, ওনার মৃত্যু, এটা আমাদেরকে, সারা জাতিকে কীভাবে আমাদেরকে উদ্বেলিত করেছে, আমাদের উপরে দায়ভাগ নিয়ে এসছে এটার সুষ্ঠু সমাধান করার, বিচার করার। তো আমরা এই চেষ্টাটা করেই যাচ্ছি এবং একদম যে ঘটনা ঘটছে না, বিশেষত আপনারা জানেন যে খুলনা অঞ্চলে বেশ কিছু হত্যার ঘটনা ঘটেছে এবং তার অধিকাংশই আমরা ডিটেক্ট করা, যেটা এটা কিন্তু করতে পেরেছি।
নেই। ওই যে সংখ্যালঘু, এটা কিন্তু শুধু আমাদের রংপুরের একার এই জায়গায় নয়, বিভিন্ন জায়গাতেই এরকম আমরা দেখেছি যে দুষ্কৃতিকারীরা সুযোগ পেলে এই কাজগুলো করে এবং এতে জাতীয়ভাবে আমাদের ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়। এইখানে আমরা এই অঞ্চলে, এই দেশে বরাবরই আপনার বিভিন্ন সম্প্রদায়ের লোক শান্তির সাথে এবং সংহতির সাথে আমরা বাস করে এসেছি। এখন এই হঠাৎ করে যখন যারা সুযোগ সন্ধানীরা যখন এই সুযোগ নেয়, আমরা চেষ্টা করি যতটা সম্ভব তাদেরকে আইনের আওতায় আনতে। কিন্তু আপনারা দেখেছেন যে জুলাই আগস্টের পরে অনেক জায়গাতে সংখ্যালঘু, মানে ধর্মীয় সংখ্যালঘু শুধু নয়, যারা একই ধর্মের মধ্যে, যেমন যারা মাজারে যায় তাদের উপরে আক্রমণ হয়েছে, মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙা হয়েছে। আবার ভিন্ন ধর্মের হলে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এই জিনিসগুলোর জন্য আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব প্রতিটা ঘটনায় মামলা রুজু করে তাদের বিরুদ্ধে কোর্টে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া। এখন এইটা আমাদের এখানে বিচার ব্যবস্থাটা এরকম যে কোনো একটা বিচার আলটিমেটলি এটার কনভিকশন অথবা অ্যাকুইটাল হতে দীর্ঘ সময় লেগে যায়। আমি আজকে সকালে দেখছিলাম 2015 থেকে 2020-এ এই অঞ্চলে যত খুনের মামলা হয়েছে, আমি রংপুরটাই বলি, তার 15 থেকে 20, তার মানে আজকে হলো 25 সন। 15তে যে মামলাটা হয়েছে 25, 10 বছর হয়ে গেছে। আমরা 1/3 মাত্র বিচার করতে পেরেছি, 2/3 এখনও বিচার হয়নি। মানে এত দীর্ঘসূত্রিতার বিচারের মধ্যে রয়েছে, মানে একেবারে আমাদের আইনের মধ্যেই একজন মানুষ সাক্ষী দিতে আসা, তারপরে সেকেন্ড আরেকটা ডেট পড়া এবং মামলার যে বিপুল জট, এর ফলে হয় কি যে যখন দেখা যাচ্ছে যে খুনের বিচারটা 5-10 বছরে হচ্ছে না, তখন যে খুন করছে অথবা যে আক্রমণ করছে সংখ্যালঘুদের, যখন দেখছে যে বিচারটা 5-10-15 বছরে হচ্ছে না, ন্যাচারালি আক্রমণকারীরা তখন উৎসাহিত হয়। এই জায়গাটা আমাদের আসলে সিস্টেমিক কিছু উইকনেস রয়ে গেছে। আমার বিশ্বাস আইনবেত্তারা হয়তো এই জায়গাগুলোতে আরও একটু দিবেন, কি বলে, নজর দিবেন। আশা করি আমরা সামনে তো রাজনৈতিক সরকার আসবে ইলেকশনের পরে, তারা আরও নিবিড়ভাবে এই জিনিসগুলো দেখবেন। এখন পুলিশের তরফ থেকে আপনারা যেই সহযোগিতা পাচ্ছেন না, আমার উপর একটু ছেড়ে দেন। আমি এরপরে একটু শেষ করে নেই। হ্যাঁ, আমি এরপরে অফিসারদের সাথে বসবো। এটা কোন জায়গায় বসবো জানি? পুলিশ লাইন্সেই বসবো। আমি আপনার এই জিনিসটা একটু আলাদা করে দেখবো যে কী কারণে, মানে আমি কিন্তু অনেক দূরে থেকে সেই ওভারসিজ টেলিফোন আসলেও আমি ধরি এবং অনেক রিপোর্টার অনেক সময় ফোন করে, আমি ধরতে না পারলে আমি আবার 1-2 ঘন্টা পরে ব্যাকও করি। তাতে অসুবিধা হচ্ছে যে আপনাকে একটু সময় দিতে হয়, কিন্তু সুবিধা হচ্ছে যে তার জিনিসটা আমি জানলাম এবং ওনাকে যে আমি রিং ব্যাক করলাম, উনি কিন্তু তাতে সম্মানিত হয় এবং অনেক, মানে ওই যে তার যে একটা তৃপ্তি আসে, পরবর্তীতে দেখা যায় অন্য একটা কাজে উনি নিজের থেকেই আমাকে সাপোর্ট করেন। আমি এই সুবিধাটা সবসময় নিই। তো আমি তাদেরকে অ্যাডভাইস করবো এই কাজটা করার জন্য। লেট মি সিট উইথ দেম। জি, আপনাদের দেখা যাচ্ছে যে এখনো অবৈধ অস্ত্র এখনো আমরা অনেক জায়গা থেকে শুনি, আছে, জানি এবং বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা বিগত সময়ের যারা সাকিস্ট ছিল তারা তো আছেই, পাশাপাশি এখনো নির্বাচন বানচাল করবার জন্য অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের এই রংপুর অঞ্চল সহ সারা বাংলাদেশের কি অবস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করবার জন্য আপনাদের কী কী উদ্যোগ এখন আছে, বিশেষ করে যখন এআই সহ অন্যান্যগুলো আসছে নির্বাচনে? আপনি এর আগেও ঢাকা একবার বলেছিলেন যে একটা বড় থ্রেট হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এই বিষয়টা জানতে চাই এবং নির্বাচনের পরিবেশ নিয়ে আর আপনাদের আর কি ধরনের উদ্যোগ আছে যে নির্বাচন যাতে কোনোভাবে বানচাল না হয় বা নির্বাচনী সংযত না করা হয়, সেই ব্যাপারে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন? আমাদের নানামুখী তৎপরতা আছে। একটা হচ্ছে যে আমরা পুলিশকে আসলে এক ধরনের প্রশিক্ষণ দিয়েছি যে এই ইলেকশনটাকে কেন্দ্র করে, এবং বাংলাদেশের ইতিহাসে ইলেকশন করার জন্য কখনো পুলিশকে প্রশিক্ষণ দিতে হয়নি। তো সেটা আমরা করেছি আমরা তাদেরকে, কারণ আপনি জানেন যে এর আগের 15 বছরে অনেক পুলিশ নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং সবাই
এবং আগের 15 বছরে যে ইলেকশনগুলো ওনারা দেখেছেন সেগুলোর উপরে মানুষের কিন্তু আস্থা নাই। কাজেই সবার নির্বাচন সম্পর্কে, নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না। তো সেটা আমরা চেষ্টা করেছি এই প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। আমি আশা করছি আগামী 20 তারিখের মধ্যে বাকি সবাইকে প্রশিক্ষণ দিয়ে সমাপ্ত করতে পারবো তাদের শিক্ষাটা। আমরা চেষ্টা করছি, সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলেছেন প্রতিটা কেন্দ্রে তারা যেন সিসিটিভি, ক্লোজ সার্কিট টেলিভিশন যেটা ফিক্স থাকে, সেই সিসিটিভি ক্যামেরা, ক্লোজ সিসিটিভির যে ক্যামেরা সেটা যেন তারা প্রতিটা ইলেকশন কেন্দ্রে তারা স্থাপন করেন। আমি যেটা শুনতে পেয়েছি যে সেটা তারা চেষ্টা করছেন, হয়তোবা হয়ে যাবে। এর অতিরিক্ত ইন অ্যাডিশন টু দ্যাট আমরা পুলিশের যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000 এবং মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000, এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। জেলার এসপি সাহেবরা স্ব থেকে উদ্যোগে বডি ক্যামগুলো কিনছেন এবং জেলা পর্যায়ে এর উপরেও প্রশিক্ষণ চলছে। আমরা, আপনারা জানেন, 13ই ডিসেম্বর থেকে এই অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করেছি এবং এইখানে এই ব্যাপারে আমাদের অনেক সমালোচনাও আছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, অনেক ক্যান্ডিডেট প্রার্থী তারা বলছেন যে আপনার পুলিশ আমার কর্মীকে অ্যারেস্ট করছে, আমার তো নির্বাচনে কাজ করতে পারছি না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অবজেক্টিভলি কাজ করতে। এখন যিনি পোটেনশিয়ালি একজন রিস্কি, মানে থ্রেট, যিনি পোটেনশিয়াল থ্রেট ফর দ্য ইলেকশন, আমরা চেষ্টা করছি তাকে আইনের আওতায় আনতে, তাকে গ্রেফতার করতে, অথবা যদি তার বিরুদ্ধে কোনো মামলায় থেকে থাকে যেই মামলায় তিনি আসলেই অপরাধী, যদি অপরাধী না হন, আমরা আগেই বলেছি, গত 1 বছর ধরেই বলছি, এমনিতেই অনেক বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলায় অনেক নাম দেওয়া হয়ে গেছে, শত শত নাম, ফর নাথিং, আদৌ তারা জড়িতও ছিল না, এবং তাদেরকে আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করছি। এখন সবচাইতে বড় যেটা আপনাদের সমর্থন। এখন এই পুলিশ, তাদের মনোবলকে আপনারা সমর্থন দিয়ে উঁচু রাখবেন এবং শক্ত রাখবেন। এখন কাউকে যদি অপরাধীকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়, এখন আপনারা যদি আমি সাংবাদিকদের কথা বলছি না, এখন সমাজের লোকজন গিয়ে যদি থানা ঘেরাও দেয় যে তাকে ছাড়তে হবে, তাহলে কি আমি ধরে রাখতে পারবো? আপনি যদি মনে করেন আমি অমুকের হত্যার বিচার চাই, রাস্তা বন্ধ করে বসে থাকলেন যে এটা বিচার করতে হবে, নাহলে এই শহরের সবাই আজকে চলাচল করতে পারবে না, এইরকম ডিসঅর্ডার যদি রাস্তায় হয়, তাহলে আমি কি ধরে রাখতে পারবো আইন শৃঙ্খলা? আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোট কেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য আপনি তো আমাকে অথরিটি দিবেন। এখন অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন থানার থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। আমি এটা চাই আপনাদের কাছ থেকে, সমাজের কাছ থেকে এটা চাই। যদি অন্যায় করি ধরেন আমাকে,